নমস্কার, আমি বিশ্বরূপা পুরকায়স্থ। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথি মিস্টার প্রবীণ বর্ধন, হায়দ্রাবাদ থেকে। তো আর দেরি না করে আমরা চলে যাব ওনার কাছে। স্যার, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। থ্যাংক ইউ বিশ্বরূপা। আমার নাম প্রবীণ বর্ধন, আমি হায়দ্রাবাদে থাকি। আমি একজন সিরিয়াল এন্টারপ্রেনার। আমার চারটে কোম্পানি আছে। আচ্ছা। একটা কোম্পানি হলো আইটি কোম্পানি, যেখানে আমরা বেসিক্যালি আইটি সার্ভিসেস অ্যান্ড আইটি প্রোডাক্ট। ভারতবর্ষের বেশ কয়েকটা লিডিং ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের কাস্টমার। তাছাড়া ইউকেতে আমাদের অনেক প্রজেক্ট আছে। আর সেকেন্ড কোম্পানিটা হলো আমরা ইউকেতে সেকেন্ড লার্জেস্ট আইটি স্পোর্টস ইন দ্য স্পোর্টস সেগমেন্ট। আমরা আইটি কোম্পানিতে সেকেন্ড নম্বর, 200 জনের মতো কাস্টমার আছে। তাছাড়া আমাদের নিজস্ব একটা মুভি প্রোডাকশন কোম্পানি আছে। ফোর্থ কোম্পানিটা, যেটা আমরা 2-2.5 বছর আগে শুরু করেছি, সেটা প্রিডোমিনেন্টলি বরাকবেলির জন্য এবং তদুপরি নর্থ ইস্টের জন্য আমরা শুরু করেছি। এখানে অনেক মানুষই অনেক খরচা করে বাইরে যায় ট্রিটমেন্টের জন্য, কোয়ালিটি ট্রিটমেন্টের জন্য। তার পরিবর্তে আমরা যে ডক্টরদের হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর গিয়ে ওরা কনসাল্ট করে, সেই ডক্টরগুলোই বা তার চেয়েও বেটার কোয়ালিটির ডক্টর আমরা নিয়ে আসি শিলচরে, আগরতলায়, আইজল এবং নর্থ ইস্টে আরও অনেক জায়গায়। উদ্দেশ্যটা হলো যে আমার যে নেটিভ আসাম, বা আমি নিজেকে নর্থ ইস্টার্ন বলে মনে করি, সেই নর্থ ইস্টকে কিছু প্রতিদান দেওয়া। জীবনে তো অনেক কিছু রেড রেসে আমরা অনেক কিছুই করেছি, কিন্তু মনে হলো যে নর্থ ইস্টের প্রতি আমার একটা কন্ট্রিবিউশন থাকা উচিত। সেই উদ্দেশ্যে আমার এই ইনিশিয়েটিভ। আমাদের প্রত্যেকেরই সিটিজেন হিসেবে কিছু কর্তব্য থেকে যায়। তো বলা যায় আপনি সেই কর্তব্যগুলো বা আমাদের মাতৃভূমিকে কিছু দেওয়ার চেষ্টা করছেন, রাইট? কারেক্ট কারেক্ট। আচ্ছা। আমরা শুনেছি আপনি অনেক সোশ্যাল ওয়ার্ক করেন, সমাজ সেবা করেন, Correct. সমাজের জন্য, সমাজের উত্থানের জন্য কিছু করার চেষ্টা করছেন। তো আপনি আমাদের দর্শকদেরকে একটু এক্সপ্লেন করুন আপনার এই সমাজ সেবার ব্যাপারে, কি কি সেক্টরে করছেন, কিভাবে করছেন, আপনার মনে প্রথম কিভাবে এই ইচ্ছাটা জাগলো? আমি কিন্তু বিশ্বরূপা সমাজ সেবাটা সমাজ সেবা বলে করি না, আমি আমার দায়বদ্ধতা থেকে করি, প্রয়োজন বলে মনে করি। কারণ মানুষ হিসেবে মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থেকেই যায়। আমি স্বাস্থ্য বা ক্যান্সার কেয়ার বলে একটা এনজিও আছে, তার আমি জয়েন্ট সেক্রেটারি। আমরা এই ক্যান্সার কেয়ারের মাধ্যমে ক্যান্সার অ্যাওয়ারনেস এবং ক্যান্সার স্ক্রিনিং অনেক করে থাকি। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে আমাদের খুব ইনফ্লুয়েন্স আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা তেলেঙ্গানা গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে অনেক ক্যান্সার স্ক্রিনিং করেছি। মোটামুটি এই মুহূর্তে যদি স্ট্যাটিস্টিক দেওয়া হয় তাহলে বলতে হবে অ্যারাউন্ড 10,000 ক্যান্সার স্ক্রিনিং আমরা করেছি এবং 1 লাখের উপর লোককে আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি। এগুলো আমরা রুরাল সেগমেন্টে করে থাকি। আমার ইচ্ছা আছে যে আমি সেই ক্যান্সার স্ক্রিনিং ইনিশিয়েটিভটাকে আমি নর্থ ইস্টও নিয়ে আসবো, আমরা এক্সপান্ড করব। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সবাই জানি যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ 10 টাইমস চিপার দেন কিউরেটিভ হেলথ কেয়ার। আজকে যে রোগটা হবে তার প্রতিরোধ যদি আমরা আগেই করতে পারি, যেমন আমাদের প্রাইম মিনিস্টার ভ্যাকসিন ক্রিয়েট করে, তড়িঘড়ি ভ্যাকসিন ক্রিয়েট করে ভ্যাকসিন সবার কে পৌঁছানোর ফলে আমাদের কিন্তু কোভিডের সঙ্গে আমরা যেভাবে লড়তে পেরেছি সেইভাবে কিন্তু আর কেউ লড়তে পারেনি। প্রিভেন্টিভ স্টেপ এইগুলোকেই বলে। সেই রকমই রিসেন্টলি ইন্ডিয়াতে এইচপিভি ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং শুরু হয়েছে। সেই এইচপিভি ভ্যাকসিনটা যদি 12 থেকে 14-15 বছরের মেয়েদের দেওয়া হয়, 2টো ডোজ দেওয়া হয়, তাহলে এইচপিভি ভ্যাকসিনের ফলে আমাদের কিন্তু সার্ভিক্যাল ক্যান্সারের মতো মারাত্মক রূপ থেকে রক্ষা পেতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে এই যে হাজার হাজার মিনিটে প্রত্যেক 1.5 মিনিটে যেখানে এক একটা রোগী মারা যাচ্ছে সার্ভিক্যাল ক্যান্সারের জন্য, সেইখানে যদি আমরা 2টো ডোজ সময় মতো দিতে পারি, সেই রকম ইনিশিয়েটিভের সম্বন্ধেই আমরা কথা বলি। আমাদের সেশনে সেইগুলোই থাকে। তাছাড়াও আমাদের অনেক সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক ধরনের ইনিশিয়েটিভ আছে, যেমন নর্থ ইস্টে যে কিউর প্লাস ক্লিনিক করেছি, সেটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে করা। আমরা চাই যে এখানে কোয়ালিটি ট্রিটমেন্ট ডক্টররা নিয়ে আসুক, যেটা তোমার সুপার স্পেশালিটির অভাব আছে নর্থ ইস্টে, বিশেষ করে শিলচর, আগরতলা, আইজল এরকম জায়গাতে। সেই সব জায়গায় আমরা টিয়ার 2 সিটিগুলোতে বা টিয়ার 2 টাউনগুলোতে আমরা নিয়ে যাচ্ছি ডক্টরদের। আর সেই ডক্টরদের নিয়ে যাওয়া যেখানে অসম্ভব, সেই ক্ষেত্রে আমার একটাই কারণে
আম, আমার কাছে এটা সম্ভব হয়েছে সেটা হলো আমার একটা কোম্পানিতে 8,000 ডক্টর এমপ্যানেলড আছে আর তাদের সঙ্গে আমার পার্সোনাল খুব ভালো রিলেশন আছে। আচ্ছা, তো আপনাদের টার্গেট মেইনলি রুরাল এরিয়াজে? ক্যান্সার স্ক্রিনিংটা আমরা রুরাল এরিয়াতেই ফোকাস করি, কারণ অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের রুরাল এরিয়াতেই কম, সেখানেই আমাদের বেশি ইনফ্লুয়েন্স করার কথা। হ্যাঁ, সেইভাবে আমরা ভাবনা চিন্তা করে এগোই। অসাধারণ। আমাদের ইয়াং জেনারেশনের জন্য যেভাবে আপনাদের মতো মানুষরা একটা মেসেজ দিয়ে যাচ্ছে, তা সত্যি আমাদের কাছে একটা মোটিভেশন আর ইন্সপিরেশনের কথা। তো আপনি আপনার স্টোরি শোনালেন, মানে কিভাবে কি করছেন, আহ, একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাও দিলেন যে 10,000 মানুষ, 1,00,000 মানুষ। তো এসব করার মানে আপনার পিছে প্রথম যে শুরু করেছেন, কি থিঙ্কিং ছিল আপনার? ক্যান্সার স্ক্রিনিং যে ইনিশিয়েটিভটা সেটা অ্যাকচুয়ালি একটা ঘটনা থেকে, আমি বলব দুর্ঘটনা থেকে শুরু হয়েছে। আমরা ফাউন্ডার মেম্বার 3 জন আছি। একজন হায়দ্রাবাদের এক্স কমিশনার, ওনার ওয়াইফ ক্যান্সার হয়ে মারা যায়। যে সেক্রেটারি, তার ওয়াইফ ক্যান্সার হয়ে মারা যায় এবং সে নিজে ক্যান্সার সার্ভাইভার। আর আমি অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি, আমি হলাম 3rd ফাউন্ডিং মেম্বার। আমার বোন মারা যায় চিকিৎসার অভাবে। আগরতলায় ডায়াগনোসিস ঠিকমতো হয়নি, সেই ক্ষেত্রে যখন হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয় তখন তার 4th স্টেজ ছিল, তাকে আমরা বাঁচাতে পারিনি। সেই ঘটনাগুলো আমাদের ইন্সপায়ার করে যে ক্যান্সার এমন একটা রোগ যেখানে অ্যাওয়ারনেস খুব দরকার, আর সেক্ষেত্রে আমরা এই ইনিশিয়েটিভটা শুরু করি। আচ্ছা, অ্যাজ আপনি ক্যান্সার নিয়ে কাজ করছেন, তাহলে আপনার কি মনে হয় আমাদের এলাকায় বা উপত্যকায় যখনই ক্যান্সার রিলেটেড কিছু হয়, কারোর ধরা পড়ে, তো ম্যাক্সিমাম মানুষই দেখা যায় চেন্নাই, হায়দ্রাবাদ ওইসব জায়গায় যায়, দেন টাটা ক্যান্সার হসপিটাল, এইসবই মানুষের মুখে বেশি শোনা যায়। তো আপনার কি মনে হয় ওইসব জায়গার কম্প্যারিজনে আমাদের শিলচর বা আমাদের উপত্যকা কোথায় পিছিয়ে আছে? অনেস্টলি এখানে প্রপার ডায়াগনোসিস একটা অভাব আছে। ইনফ্রাস্ট্রাকচারের অভাব না অঙ্কোলজিস্ট ডক্টরের অভাব? দুটোরই অভাব আমি বলবো। অঙ্কোলজিস্ট তো খুবই কম, এবং এক্সপার্ট অঙ্কোলজিস্ট যারা বেসিক্যালি নন সার্জিক্যাল, তাদের সংখ্যা একেবারেই কম, হাতে গোনা যায়। আর তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার তো অভাব আছে, ইকুইপমেন্ট নেই। তাছাড়া সুব্যবস্থার জন্য অনেকগুলো ব্যাপার থাকে। কিছু কিছু ডিজিজ আছে যেগুলো এককভাবে হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এসবের তুলনায় কোনো কম্প্যারিজনই চলে না। ইট কুড বি লাইক 1/100। তো সেইভাবে এটাকে কম্পেয়ার করাটাই আমার মনে হয় ব্যর্থ হবে। তবে ডক্টর কান্নান এখানে শুনেছি ভালো ট্রিটমেন্ট করেন। উনি মেজরলি একাই করেন আমার মনে হয়। ওনার হয়তো কয়েকজন ওই হসপিটালে কয়েকজন আছেন, তাছাড়া তেমন কোনো নামকরা সংস্থা আমি শুনিনি শিলচরে বা অ্যারাউন্ড শিলচর, আগরতলা, আইজল এইসব জায়গায়। তো সেই ক্ষেত্রে আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হলো ক্যান্সার এমন একটা রোগ যেটা স্টেজ 3 বা 4-এ ধরা পড়লে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। সেই ক্ষেত্রে যদি স্টেজ 1 বা স্টেজ 2-তে ডায়াগনোসিস হয় তাহলে বাঁচার সম্ভাবনা খুব ভালো সম্ভাবনা থাকে। আমার শুধু একটাই অনুরোধ যে ডায়াগনোসিসটা কমসে কম ঠিকমতো হোক, এবং সেই ক্ষেত্রে যাতে তাদের কোয়ালিটি ট্রিটমেন্ট সহজেই পাওয়া যায় সেই ব্যবস্থা অন্তত করুক। সেই রেফারেন্সটা, সেই পুশব্যাকটা করা উচিত সময় মতো ডাক্তারদের। হ্যাঁ, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে ক্যান্সার রিলেটেড। এবারে আমার মনে একটা প্রশ্ন জাগছে। আপনি বললেন আপনি এন্টারপ্রেনিউর, তো আপনার প্রফেশনাল লাইফে আর এই যে সোশ্যাল ওয়ার্ক তো আমরা মানে নিজের ইচ্ছায় করি, আমাদের তো এরকম কোনো লাভ হয় না, মানে মনিটারি কিছু বেনিফিট হয় না। তো Correct. আপনি প্রফেশনাল লাইফে আর এই সোশ্যাল ওয়ার্ক লাইফে কিভাবে মানে ব্যালেন্স করেন? দেখুন, প্রফেশনাল লাইফটা আমি করি কারণ আমাকে বাঁচতে হবে, আর বাঁচার জন্য পয়সা দরকার। অবভিয়াসলি দিজ আর বিজনেস ইকোনমিক্স। কিন্তু সোশ্যাল যে ইনিশিয়েটিভটা সেটা প্রিডমিনেন্টলি আমি যে বললাম দায়বদ্ধতা, সেটা দায়বদ্ধ। সেখানে প্রফিট তো হয় না, সেখানে হয়তো যদি কমার্শিয়ালি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমাকে ইনভেস্ট করতে হয়। তো সেটা তো কোনো ব্যাপার না, রোজগারটা করাই হয় যে ভালো কিছু করার জন্য। একদম সহমত।
তো আপনার থেকে মানে কিছু মেসেজ ক্যান্সার রিলেটেড আপনি আমাদের দর্শকদের প্রতি আমিও শিখতে পারবো কিছু। না, ক্যান্সার, আমি শুধু এটা বলবো যে ক্যান্সার এমন একটা রোগ যেখানে বেসিক্যালি আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ডায়াগনোসিস। আপনাকে সময় মতো ডায়াগনোসিস করতেই হবে। একটা এমআরআই করতে হলে এমআরআই করতে হবে, সিটি স্ক্যান করতে হলে সিটি স্ক্যান করতে হবে, আর যে জায়গায় ভালো সিটি স্ক্যান হয়, এমআরআই হয়, সেই জায়গায় করা উচিত। আমাদের রিসেন্টলি একটা পেশেন্ট গেল যে সার্জারির জন্য গিয়েছে, তো হায়দ্রাবাদে এমআরআই করে দেখা গেল যে তোমার তার কিছু হয়নি, তেমন কিছু সিরিয়াস, মেডিসিনের মাধ্যমেই সেটা ঠিক হয়ে যাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু মেডিসিন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। এটা কারণটা হয়েছে যে এখানে যে সিটি স্ক্যান নেওয়া হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার ছিল না। তো এই ধরনের সমস্যাগুলো আছে। তো আমার মনে হয় আজকাল দর্শক অনেক বেশি সচেতন। তারা সবাই যদি একটু বুদ্ধি খরচ করে, একটু নলেজ গ্যাদার করে এই জিনিসগুলো করে, তাহলে আমার মনে হয় অনেক তাদেরও সুবিধা হবে। কারণ মরে যাওয়ার পরে কিন্তু আর কিছু থাকে না। তো যা কিছু করতে হবে তার আগেই করতে হবে। আপনার ডিউটি অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আপনি করে যাচ্ছেন, শুনে খুবই ভালো লাগলো। তো এবারে আমরা জানলাম আপনি পলিটিক্সের সাথে জড়িত আছেন, আর এটা খুবই স্বাভাবিক যে অন্টারপ্রেনাররা কোনো না কোনোভাবে পলিটিক্সের সাথে জড়িত থাকেনি। তো আপনার ভিউটা জানতে চাইবো, এখন যে রিসেন্ট হট টপিক রয়েছে ইলেকশন, সবার মুখে মুখে যে একটাই ডিসকাশন শোনা যায় আজকাল, তো সেই ইলেকশনের ব্যাপারে আপনার কি মন্তব্য? টু মেক ইট লাইটার, আপনি হয়তো হোয়াটসঅ্যাপ দেখেছেন যে এই একমাত্র ইলেকশন যেখানে সবাই খুশি। হ্যাঁ, বিজেপি খুশি যে তাদের একটা ম্যান্ডেট পেয়েছে, তারা গভর্নমেন্ট ফর্ম করছে। কংগ্রেস খুশি, তারা গতবার থেকে ডাবল সিট পেয়েছে। ইলেকশন কমিশনার খুশি যে কমসে কম কেউ তো আর ইভিএমকে হ্যাঁ, দোষারোপ করছে। করছে না। তো সবাই খুশি। বাট অন এ সিরিয়াস নোট আমি বলবো সত্যি সত্যি এই ইলেকশনটা অনেক তাৎপর্যপূর্ণ। কারণ এই ইলেকশনে যদি দেখেন বিজেপি একটা ম্যান্ডেট পেয়েছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও একটা মেসেজও কিন্তু পেয়েছে যে হ্যাঁ, কোথাও কোনো গর্বের স্থান নেই, কোথাও কোনো রেজাল্ট ছাড়া অন্য কিছুতে যদি ফোকাস করা হয় সেখানে কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাবে না বা রিকগনিশন পাবে না। আমি মনে করি বিজেপির এই ফলের প্রেক্ষিতে একদিকে যেমন গভর্নমেন্ট ফর্ম করা একটা খুশি, তার সত্ত্বেও আমার মনে একটু ইন্ট্রোস্পেকশনও করা উচিত যে কেন হয়েছে এটা। আমার নিজস্ব অনেক চিন্তাধারা আছে। এর মধ্যে অনেকগুলো চিন্তা আমি আমার ডিজিটাল প্ল্যাটফর্মে পাবলিশও করেছি। প্রথম কথা হলো যে আমার মনে হয় এজ এ প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি যেরকম কর্তব্যপরায়ণ, কমিটেড এবং হার্ডওয়ার্কিং, সেই রকম প্রাইম মিনিস্টার আমরা কখনো পাইনি। সেটা একটা ভালো কথা, সেটার জন্য আমরা সবাই গর্বিত। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হলো যে উনি ভালোর জন্য যে ঝাঁপিয়ে পড়েন, যেমন ট্রিপল তালাক, উনি উনি যে সাহসটা করেছেন, ইজ সো ব্রেভ। উনি যে সাহসটা করেছেন সেই সাহসটা কিন্তু কোনো প্রাইম মিনিস্টার করার কথা নয়, কিন্তু উনি করতে পেরেছেন। কারণ উনি ভালো কাজের জন্য কিন্তু ওনার মনে কোনো ভয় নেই করতে। তো সেই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েট করা হয়। কিন্তু তার যে সঙ্গী আছে, তার যে সাপোর্টিং সিস্টেম, সেখানে আমার অনেক অবজারভেশন আছে। সেখানে আমার মনে হয় যেমন কয়েকটা ইনিশিয়েটিভ আমার নিজের ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। যেমন ইডি নিয়ে যে এই যে ব্যাপারটা, সেটা শুধু আমি দেখি অপোজিশন পার্টির লোকদেরই পিছনে লাগানো হয়। সেটা আমার মনে হয় যে নিরপেক্ষ হওয়া উচিত। অ্যাজ এ গভর্নমেন্ট, সে তো দেশের গভর্নমেন্ট, তার ক্ষেত্রে যে কালপ্রিট, তার পিছনে ইডি লাগানো উচিত। ইট শুড নট সি দ্য পার্টি, এক নম্বর। দুই নম্বর, একজন ইলেক্টেড চিফ মিনিস্টার, তাকে গ্রেপ্তার করার যে সময়টা ইলেকশনের আগে, সেটা আমি সাপোর্ট করি না। কারণ সেই ইলেক্টেড চিফ মিনিস্টার এবং সামনে ইলেকশন, তার একটা রুল আছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু কেজরিওয়ালের ভক্ত নই, কারণ আমি জানি উনি খুব ড্রামাটিস্ট, কিন্তু তা সত্ত্বেও আমার অপোজিশন বলে, তাকে পছন্দ করি না বলে আমি কোনো অন্যায় করব, সেটা হতে পারে না। কারণ দেশের যে লিডার, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, জীবনের যে লিডার, তারা সবাই নিউট্রাল হওয়া উচিত, তাদের পক্ষপাতিত্বর উপরে উঠে বিচার করা উচিত। সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনাকে ওই সময় অ্যারেস্ট করা, সেটা উচিত হয়েছে কি না আমার সত্যি ডাউট আছে। তো
এরকম অনেক ইনিশিয়েটিভ আছে যেগুলো আমার মনে হয় আছে, বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি যদি ওভারঅল দেখি বিজেপি ইজ ডেফিনেটলি এ ভেরি গুড পার্টি অ্যান্ড আই ডু সাপোর্ট লট অফ দেয়ার ক্যান্ডিডেটস হু আর ভেরি গুড। ফর এক্সাম্পল রেলওয়ে মিনিস্টার খুবই ভালো মানুষ। তো সেই ধরনের যারা ক্যান্ডিডেট আমি সর্বান্তকরণে সাপোর্ট করি, কারণ আমার মনে একটাই জিনিস আছে যে দেশের সমাজের উন্নতি হোক, রাজ্যের উন্নতি হোক, সেই ক্ষেত্রে যা করার আমি করব, সেটাই আমার মনে হয়। আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি চারদিকে, কংগ্রেস বহুত খুশ হ্যায়। তো আপনার কি মনে হয় এই মেসেজটার ব্যাপারে? হ্যাঁ, কংগ্রেস খুব জুবিলেন্ট, কিন্তু আমি এত জুবিলেন্ট হওয়ার কোনো কারণ খুঁজে পাই না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওরা একটা ন্যাশনাল পার্টি, 20%-এরও কম সিট জিতে এত বেশি ভাই বোন দেখলাম খুব নাচ গানা শুরু করে দিয়েছে। দ্যাট ইজ অ্যাবসার্ড, কারণ একটা ন্যাশনাল পার্টি যে প্রাইম অপোজিশনে আছে তার উচিত একটা বিশাল বড় ম্যান্ডেট পাওয়া, অ্যান্ড হি শুড বি অ্যাকচুয়ালি রেসপন্সিবল টু ফর্ম এ রেসপন্সিবল অপোজিশন ইফ নট দ্য গভর্নমেন্ট। সেই ক্ষেত্রে 100 পার করতে পারিনি 545টা সিটের মধ্যে, তাদের লজ্জা পাওয়া উচিত, তাদের ইন্ট্রোস্পেকশন করা উচিত। এটা বলে না মন্দের ভালো বলে আমি খুশি হয়ে গেলাম, আই এম নট এ সাপোর্টার, বিগ সাপোর্টার অফ দ্যাট। আই শুড ফিল কি প্রত্যেকটা অপোজিশন দেশে একটা স্ট্রং অপোজিশন পার্টি থাকা উচিত, আর এই রেসপন্সিবিলিটি কিন্তু কংগ্রেসের। ইন্ডিয়া যত কথাই বলুক, বাস্তবে সত্য কথা হলো একটা পার্টি এরকম থাকা উচিত যে তোমার ইনকামবেন্ট গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করতে পারে, তাদের সময়ে সময়ে তাদের রাস্তা দেখাতে পারে। আমাদের দেশে বিগত 10 বছরে কিন্তু অপোজিশন খুব উইক, নাই বললেই চলে। আর সবচেয়ে যে জিনিসটা আমাদের ভাবতে হবে সেটা হলো অপোজিশন না থাকার ফলে যে কোনো গভর্নমেন্টের কিন্তু একতন্ত্র হয়ে যাওয়ার একটা ভয় থাকে, যেটা দেশের জন্য খুবই খারাপ। সে বিজেপি হোক, যে পার্টি হোক, পার্টি নির্বিশেষে একটা স্ট্রং অপোজিশন থাকলে খুবই ভালো। আমাদের একটা সমস্যা হলো অপোজিশন থাকলে তার মানেই হলো ইনকামবেন্ট গভর্নমেন্ট যা করবে তার এগেনস্টে যাও। সেটা না করে সিলেক্টিভলি যে রিজনগুলো তুলে ধরতে হবে, যে জিনিসগুলো প্রোটেস্ট করতে হবে, যেগুলোর জন্য দাঁড়ালে দেশের উন্নতি হবে, সেইগুলোতে ফোকাস করা উচিত। ইট ইজ নট দ্যাট ইউ আর জাস্ট এন অপোজিশন অ্যান্ড ইউ শুড অপোজ। এটা না হয়ে এই গ্রামারটা ইউজ না করে আমার মনে হয় লিটারালি যদি মিনিংটা না নিয়ে কর্তব্যের ব্যাপারে যদি অপোজিশনটা সঠিকভাবে সঠিক সময় করা হয়, আমাদের দেশের অনেক উন্নতি হবে। তো আপনি বলতে চাইছেন যে এবার ইলেকশন থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি ডেমোক্রেসি উইন্স। যে পার্টি যত বছরই রুল করুক না কেন, যতদিনই থাকুক না কেন, পাবলিকের হাতেই মেইন পাওয়ারটা রয়েছে। কারেক্ট, অ্যাবসলিউটলি, পাবলিকের হাতে তো পাওয়ার আছেই, সেটা সবাই জানে। শুধু একটাই কথা বলবো, কিছু কিছু আম পাবলিক আছে, আমি জানি, যেমন হায়দ্রাবাদে একটা বিয়ার একটা বিরিয়ানি দিয়ে দিল, ভোট দিয়ে দিল। সাধারণ মানুষের একটু ভাবা উচিত যে তার ভোটটা কিন্তু 5টা বছরের ভোট। তো 5টা বছরের দাম কিন্তু একটা বিয়ার বা বিরিয়ানি হয় না, বা 2000 টাকা হয় না। 5টা বছরের একটা গভর্নমেন্ট যদি ভালো গভর্নমেন্ট হয়, যে লোকটা একটা বিরিয়ানি বা বিয়ার পেয়ে ভোট দিচ্ছে সেই লোকটারও কিন্তু অনেকটা উন্নতি হয়। যেমন মোদি গভর্নমেন্ট আসার পরে জনধন যোজনা থেকে বা আবাস যোজনা থেকে যে লাভটা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল কমন হিউম্যানরা পেয়েছে, সেটা কিন্তু 2000 টাকা বা 2 লাখ টাকার সাথে তুলনা হয় না। সেটা অনেক বড় জিনিস, বড় পাওনা। তো সেই রকমই তাদের প্রত্যেককেই ভাবতে হবে, কারণ একটা ভোট কিন্তু সেটা নারায়ণ মূর্তিরই হোক, মুকেশ আম্বানিরই হোক, আর গ্রামের সেই একদম গরিব থেকে গরিবতম ব্যক্তিরই হোক, দামটা কিন্তু সেম। তো সেই মূল্যটা তাদের বুঝতে হবে, আর সেই হিসাবেই ভোটটা করা উচিত। তার সিলেক্টিভ ক্যান্ডিডেটরা যারা তাকে রিপ্রেজেন্ট করবে, সেই ক্যান্ডিডেটের মূল্যবোধ কীরকম, তার মানবিকতা কীরকম, তার মনুষ্যত্ব কীরকম, সেই সব জিনিস ভেবে ভোটটা দেওয়া উচিত। আমরা জানতে পেরেছি যে রিসেন্টলি আপনি একটা মিউজিক অ্যালবাম প্রডিউস করেছেন যার নাম হচ্ছে মোদি অবতার। তো সেই মিউজিক অ্যালবামটা প্রডিউস করার পেছনে এবং মোদিকে অবতার হিসাবে দেখার আপনার কি উদ্দেশ্য রয়েছে তা আমাদের সাথে একটু শেয়ার করুন। এটার পিছনে আমার একটাই কারণ আমি সত্যি সত্যি ভাবি মোদি একটা অবতারই, কলিযুগের একটা অবতার। যদি সেভাবে দেখা হয়, আমরা অবতার বলতে কি বুঝি? আমরা অবতার বলতে মহাপুরুষ বুঝি, যেমন রাম,
কৃষ্ণ, তাদের সবাইকে কিন্তু জন্ম নিতে হয়েছে, তারপর আমরা অ্যাসোসিয়েট করেছি নারায়ণের সাথে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি দেখা হয় সেই মহাপুরুষরা কারা, যারা কর্মঠ, যারা কর্তব্যের প্রতি অবিচল, যারা লিড বাই এক্সাম্পল, যেমন রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। তো সেই মর্যাদা পুরুষোত্তম মানেটা হলো যে তার মর্যাদা বোধ, তার মানবিকতা বোধ এক্সট্রিমলি এক্সট্রাঅর্ডিনারি, মানে সেটার কোনো তুলনা হয় না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস বাদ দিয়ে যদি আমরা মোদিকে দেখি, তাহলে কিন্তু তাকে সাহসী, নির্ভীক, খুবই কর্মঠ এবং সত্য এবং ন্যায়পরায়ণ, মানে একমাত্র গভর্নমেন্ট যে ব্যক্তিগতভাবে আমি একদম 100% এসুরেন্স দিয়ে বলতে পারি, এবং আমার মনে হয় ভারতবর্ষের 80-90% লোক বিশ্বাস করবে এবং সাপোর্ট করবে যে সে কিন্তু ব্যক্তিগতভাবে করাপ্টেড নয়। একটা দেশ এই যুগে চালানো আর সেইখানে ব্যক্তিগতভাবে করাপ্টেড না হয়ে চালানো, সেটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট। তাছাড়াও যে ব্যাপারগুলো আছে সেগুলো হলো মোদি যেভাবে দেশের কথা ভাবে। আজকে আমরা কিন্তু রামকৃষ্ণকে অবতার বলি, যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ বলা হয় না? তো সেই ক্ষেত্রে আমরা বিবেকানন্দ কিন্তু অবতারের অংশ হিসাবেই ভাবি। আর বিবেকানন্দ করেছেন কি, যদি আমরা দেখি, তার সবচেয়ে বড় অবদান হলো ভারতবর্ষকে বিশ্ব দরবারে আমেরিকাতে গিয়ে যে ভাষণ দেয় সেখানে পরিচয় করে দেওয়া হিন্দু ধর্ম এবং ভারতবর্ষ। তো সেই ক্ষেত্রে মোদি কিন্তু আমি যদি মানে অ্যাচিভমেন্ট টু অ্যাচিভমেন্ট, রেজাল্ট টু রেজাল্ট, আউটকাম টু আউটকাম যদি কম্পেয়ার করি, তাহলে আমি দেখি যে মোদি কিন্তু ভারতবর্ষকে বিশ্বের দরবারে অনেক বেশি অ্যাস্টাবলিশ করেছে। আজকে আমরা যারা বাইরে সচরাচর ট্রাভেল করতাম, সেই ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু প্রথম যখন আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউএসএ যেতাম, আমাদের খাবারের গন্ধ দেখে নাক ছিটকাতো আমেরিকানরা। এখন কিন্তু হিন্দুদের বা ভারতের খাবার খাওয়ার জন্য তারা কিন্তু উদ্গ্রীব। তো সেই যে ট্রানজিশন, সেই ট্রানজিশনে কিন্তু অনেকটা ইনফ্লুয়েন্স মোদি এনেছে। আরও অনেকেই রেসপন্সিবল, কিন্তু মোদি যে কন্ট্রিবিউটটা করেছে, 130টা কান্ট্রিতে আজকে ভারতবর্ষের একটা নাম আছে। আমরা অনেকগুলো কান্ট্রিতে বিনা ভিসায় যেতে পারি, মানে ভিসা অন অ্যারাইভাল আছে। সেরকম যে জননেতা আছে, সেই সব যদি দেখা যায়, তারা সবাই মোদিকে কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি লিডার হিসেবে সম্মান করে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি ভারতীয়দের যে মূল্য দেওয়া, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বিগত 7-8 বছর ধরে সৃষ্টি হয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড তার সাথে সাথে যেটা হয়েছে, মোদি ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে মোদি কিন্তু তার কোনো রিলেটিভ নেই, পুরো ভারতবর্ষকে সে রিলেটিভ হিসাবে মেনে নিয়েছে। আর সেই জন্য সে কী করছে, যেমন শ্রীলঙ্কায় মৎস্যজীবীরা আটকে গেছিল, ওরা তো কেউই মোদির রিলেটিভ নয়। আগে হলে কেউ পরোয়া করতো না, গভর্নমেন্ট অ্যাট দ্য লেভেল অফ প্রাইম মিনিস্টার ইনভলভ হয়ে তাদের বাঁচানো, সেটা হতোই না। তারপর নাবিকরা, যে 8 জন নাবিক ফেসে গেছিল এই কাতারে, তো তাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কনভারসেশনের মাধ্যমে তাদের শাস্তি তো মৌকুব করে দেওয়া হয়েছে, তাদের কিন্তু ইন্ডিয়াতে ফিরিয়ে নেওয়া হয়েছে। যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমি বলবো একমাত্র ইন্ডিয়ানরাই আছে যারা সত্যিকার অর্থে সবাই ফেরত আসতে পেরেছে দেশে। সেই রকমই কোভিডের সময় শুধু ইন্ডিয়ান কেন, শ্রীলঙ্কা, পাকিস্তানিও কিন্তু মোদি নিয়ে এসছে, ফেরত নিয়ে এসছে। তো এই যে কাজগুলো, এগুলো বিশাল আত্মা না থাকলে, বিশাল ভালোবাসা যদি মানুষের প্রতি, দেশের প্রতি না থাকে, তো সেটা সম্ভব নয়। সেই জন্যে আমি ওনাকে অবতার হিসাবে ভাবি, কারণ এই ধরনের এক্সট্রিম লাভ, কেয়ার ফর দ্য হিউম্যানিটি আমি কারোর মধ্যে দেখিনি। আর এখন কিন্তু একটা জিনিস আমাদের একটা ক্রেডিট দিতেই হবে, যে রাম রাজত্বের কথা আমরা বলছি, সেটা হলো ত্রেতা যুগে। এখন কিন্তু পৃথিবীটা আরও বেশি কেওটিক। এখন কিন্তু সেই রাম রাজত্বে মানুষও নেই আর সেই রাজত্ব নেই। এখন পৃথিবীটা অনেক বেশি জটিল, অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি সমস্যা জড়িত। তো এই ক্ষেত্রে মোদিজি ধৈর্য রেখে একটার পর একটা কাজ করছে। সমালোচকরা তো সমালোচনা করবেই। একটা জিনিস আমি দেখি যে একটা সংসার চালাতে যে কষ্ট হয়, একটা সংসারে 3-4 জন মানুষ নিয়ে যে সমস্যাগুলো হয়, ম্যানেজ করতে যে অসুবিধা, মোদিজি 140 কোটি মানুষকে নিয়ে ম্যানেজ করছে, কিছু ভুলভ্রান্তি তো হবেই।
সমালোচনা করার থাকলে যে কাউকেই সমালোচনা করা যায়, কিন্তু আমাদের দেখতে হবে ওয়েদার দ্য গুডস আর মোর অর দ্য ব্যাডস আর মোর। গুড Exactly. যদি বেশি হয় তাহলে আমার মনে হয় সেই লোকটাকে সম্মানই করা উচিত। এই জন্যই আমি ওনাকে অবতার হিসাবেই ভাবি। আর আমি মনে করি আরও যদি 10 বছর উনি থাকেন তাহলে ভারতবর্ষ অনেক উপকারই হবে। কারণ স্বার্থন্বেষী পলিটিশিয়ান আমি তো দেখেছি সামনে থেকে, তারা শুধু নিজের স্বার্থ ছাড়া, ভেস্টের ইন্টারেস্ট ছাড়া এক মুহূর্ত মুভ হয় না। ওনার তো কেউ নেই, কার জন্য ভাববে? উনি নিজের জন্যই ভাবেন না, আর কার জন্য ভাববে? ওনার ভাই মা আমি নিজে খুব ভালোভাবে জানি ওরা কীরকম মানে সাধারণ জীবনযাপন করছে, তো সেই ক্ষেত্রে ওনার তুলনা হয় না। হ্যাঁ, উনি এমন একজন পুরুষ যে অনেক এক্সাম্পল সেট করেছেন। আর আমরা যে বিশ্বে শুনতে পারছি যে সারা বিশ্বে ভারত এখন বিশ্বগুরু হতে চলেছে, তাতে মোদির কিন্তু সবচেয়ে বড় কন্ট্রিবিউশন রয়েছে। অবভিয়াসলি মানে উনি বিশ্বের সমস্ত নেতাকে, উনি আমেরিকাকে যা যে চোখ রাঙালি ভয় পেয়ে যেত, সেই ভারত এখন মানে আমেরিকার জন্য ইনডিসপেন্সেবল হয়ে গেছে। মানে ভারতবর্ষ এখন কীভাবে মুভ হয় তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে পুরো বিশ্বের রাজনীতি কীভাবে মুভ হয়। একদম। তো ওই জিনিসটা মোদির দ্বারাই সম্ভব। আমার মনে হয় না অন্য কোনো মানব জাতি বা মানব দিয়ে এই জিনিসটা সম্ভব হতো। আমরা জানি মোদির আগে যে মৌনব্রত পালন করা যে প্রাইম মিনিস্টার ছিল তার সম্বন্ধে তো আমরা সবাই জানি, সাইলেন্ট প্রাইম মিনিস্টার। সাইলেন্ট প্রাইম মিনিস্টার। তো এবারে আপনার থেকে জানতে চাইবো হিন্দুইজমের সাপোর্টে আপনার কি বক্তব্য? আমি রিলিজনে তেমন একটা বিশ্বাস করি না, তার উপর হিন্দুইজম তো একটা রিলিজন নয়, একটা ওয়ে অফ লাইফ। Yes. তো অন্য ধর্মরা আমাদের প্রতি যে বিদ্বেষভাব করে সেটা তো একদমই উচিত না। একটা জিনিস নিয়ে আমি খুব কনসার্ন, আমি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ভারতবর্ষ ছাড়া আর কোনো দেশ নেই তেমনভাবে। মুসলিমদের কিন্তু 30-35টা দেশ আছে, হ্যাঁ। খ্রিস্টানদেরও অনেক দেশ আছে, আমাদের কিন্তু দেশ নেই। আর আমরা সবসময় স্ট্রাগল করে আসছি। হ্যাঁ। আমরা যেহেতু শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়তার এবং অহিংসার একটা সমস্যা হলো যে গাধা কিন্তু শান্তিপ্রিয়দের উপর অত্যাচার করতে চায়। যে তারা জানে না যে তোমার শান্তিপ্রিয় যদি অশান্তি সৃষ্টি করে তাহলে কিন্তু সেটা হ্যাঁ। ভয়ঙ্কর হবে। তো এই জন্য আমার কনসার্ন হয় যে আমরা হিন্দুরা সত্যি সত্যি মানে বিশ্বের বিভিন্ন জায়গায় খুবই অত্যাচারিত। এখন তো আমি দেখতে পাই যে অনেক কনভার্সন হচ্ছে, কনভার্সনের দরকারই নেই, তুমি বাপকে কনভার্ট করে কোথায় নিয়ে যাবে, হ্যাঁ। তাই না? তো আমি সেভাবেই ভাবি, আমি ভাবি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র মানে এই নয় যে কোনো একটা রিলিজিয়াস ফেভার, হিন্দু রাষ্ট্র মানে একটা আদর্শের রাষ্ট্র, একটা আদর্শ এবং একটা মানে মানবতার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র, সেইভাবেই আমি ভারতবর্ষকে দেখি। আর ভারতবর্ষ তো হিন্দু রাষ্ট্র হলেও সবাইকে নিয়ে একসাথে চলারই আমার মনে হয় মানুষের যে ভয় হিন্দু রাষ্ট্র মানে একটা ধর্মের রাষ্ট্র, সেটা কিন্তু আমি একদমই বিশ্বাস করি। হিন্দু রাষ্ট্র মানে একটা পুরো বিশ্বের মধ্যে বিশ্বগুরু যে বলে, বিশ্বগুরু ধর্ম সংস্কৃতি সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ রাষ্ট্র হবে, সেটাই হলো হিন্দু রাষ্ট্র। হিন্দুর আর কোনো আইডেন্টিটি নেই, কারণ হিন্দু কোনো রিলিজিয়ান বায়াস নয়, হিন্দু সবাইকে সমান করে আপন করে নিয়েছে। আপনি যদি দেখুন তাহলে ভারতবর্ষে কিন্তু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু এসছে, এসে কিন্তু সবাই কিন্তু ভারতীয় সভ্যতাকে অ্যাডপ্ট করে নিয়েছে। এখানে অনেকেই স্থায়ীভাবে বসবাস করে নিয়েছে, বাবর আসলো, বিন বখতিয়ার খিলজি আসলো, অনেকেই আসলো, ইংরেজরা আসলো। আজকে দিনে ইংরেজরা যারা এখানে বসবাস করে তারা কিন্তু ভারতীয় সভ্যতা অ্যাডপ্ট করেই আছে, তারা কিন্তু আর ব্রিটিশ নেই। তো ওই জিনিসটাই তো আমার মনে হয় মানুষের ভুল ধারণাটা ভাঙতে হবে যে হিন্দু রাষ্ট্র মানে হলো যে একটা রিলিজিয়াস বায়াসড রাষ্ট্র, সেটা একদমই না। সেটা হলো একটা আদর্শ বিশ্বগুরু রাষ্ট্র যেখানে ধর্ম চেয়ে বড় কথা হলো মানব সভ্যতা এবং মানবিকতা। তাছাড়া পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুবই স্ট্রং একটা অপোজিশন রয়েছে ভারতের। তো পশ্চিমবঙ্গের বাঙালিরা এবং ওখানে যে কালচার যেটা চলে আসছে এই মানে দেখতে পাচ্ছি আমরা কিছু বছর থেকে, এবং রিসেন্টলি কিছু এমন ইনসিডেন্টস হয়েছে, ইলেকশনেও আমরা দেখতে পাচ্ছি ওখানে পিসফুল ইলেকশনস হয় না তেমন। তো তা নিয়ে আপনার কি ভিউ? দেখুন, বাঙালিদের ব্যাপারে আমি দুটো বিষয়ে খুবই দুঃখিত। একটা হলো আমরা বাঙালিরা কিন্তু ছিলাম এক নম্বর। গোপালকৃষ্ণ গোখলে যেমন বলেছিলেন যে হোয়াট ইন্ডিয়া থিংস টুডে টুমোরো বেঙ্গল থিংস টুডে। তার চেয়ে বড় কথা হলো যে আমরা সত্যি সত্যিই নাম্বার ওয়ান ছিলাম, সংস্কৃতি সমস্ত কিছুই তো আমাদের দিয়েই শুরু। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আজকে আমাদের পজিশন কিন্তু খুব খারাপ, সেই বিষয়ে আমি আবার আসছি।
দ্বিতীয় বিষয়টা হলো যে বাঙালিরা যে জায়গায় আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, দুটো রাজ্যে কিন্তু এখনও পলিটিক্যাল মার্ডার হয়। কি জঘন্য ব্যাপার! হ্যাঁ। মানুষ মানুষকে মারতে পারে, এই বিষয়টা ভেবে আমি চিন্তা করে আমি বুঝতে পারি না, মানে এটার পারপাসটা কি? মানে আমাদের সবার মধ্যেই তো একই ধরনের রক্ত, তুমি মারপিট করে, বিশেষ করে কতগুলো গুন্ডা পলিটিশিয়ানের সাপোর্ট করে, তাদের মানে ব্লাইন্ডলি ফলো করে মানুষকে অত্যাচার করা, মানুষের উপর জবরদস্তি কোনো কিছু চাপিয়ে দেওয়া বা তাদের হত্যা করা, এগুলো হচ্ছে জঘন্যতম অপরাধ, কিছু হতে পারে না। আর এটা শুধু আমি দেখতে পাই আজকের দিনে ভারতবর্ষে মেজরলি ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলে হয়। এই পলিটিক্যাল মার্ডারটা বন্ধ করতে হবে। তো আমি যে প্রথম প্রশ্নটা প্রথম পয়েন্টটা ছিল, সেইখানে আমি আবার ফেরত এসে বলতে চাই যে আজকে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সেইখানে বাঙালির রিপ্রেজেন্টেশনটা কী? একটা ক্যাবিনেট মিনিস্টার কিন্তু নেই, দুটো শুধু মিনিস্টার অফ স্টেট আছে, MOS আছে। এটা খুবই লজ্জার ব্যাপার। পশ্চিমবঙ্গ হলো ভারতের অন্যতম রাজ্য, জনসংখ্যার দিক দিয়ে, কালচারের দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে আমরা খুবই উন্নত ছিলাম। জনসংখ্যার দিক দিয়ে আজও আছি, বাকি দিকগুলোতে দিন দিন আমরা পিছিয়ে পড়ছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের অনেক বেশি রিপ্রেজেন্টেশন থাকা উচিত ছিল। কয়েকজন ক্যাবিনেট মিনিস্টার থাকা উচিত ছিল, কয়েকজন MOS থাকা উচিত ছিল। সেই ক্ষেত্রে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রিপ্রেজেন্ট করা উচিত ছিল। আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে বিশ্বাস করি, সেটা আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি, যে যোগ্যতা ছাড়া কিছু পাওয়ার কোনো মানে হয় না। যে কোনো জায়গায় পৌঁছতে হলে আমার মনে হয় সেটা যোগ্যতা অর্জন করা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর সেটা আমার বিশ্বাস বলেই বলছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে যে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বিজেপিতে যে লিডারগুলো আছে, তাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে, আর সেই ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা নেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাঙালির প্রতিভার তো কম নেই, তাদের প্রতিভাকে আননেসারি বাজে জায়গায় ইউজ না করে আমার মনে হয় এভাবে ইউজ করো যাতে তোমার গভর্নমেন্ট রিপ্রেজেন্টেশন হয়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই উড লাইক টু সি এ বেঙ্গলি প্রাইম মিনিস্টার অলসো। এখনও বাঙালি যদি প্রাইম মিনিস্টার হয় আমার খুবই ভালো লাগবে, কারণ আমাদের বাঙালিদের মধ্যে একটা জিনিস আছে, আমরা যদি ভালো কাজ শুরু করার চেষ্টা করি আমরা কিন্তু সবার প্রথমেই থাকি, সেটা কিন্তু আমাদের মধ্যে আছে। আর বিশেষ করে বাঙালিরা যারা বাইরে থাকে বেঙ্গলের, আমি তাদের সাথে কথা বললে খুব আপ্লুত হই এবং খুব ইমপ্রেসড হই, কারণ এদের কিন্তু চিন্তাধারাটা আবার এখন যেরকম ওই গোপাল কৃষ্ণ গোখলে বলেছিল সেই রকমই, দে আর ওয়েল অ্যাডভান্সড, দে অলওয়েজ থিঙ্ক অ্যাহেড অফ টাইম। তো সেটাই দরকার, সেই জিনিসটা যদি আমরা রিপিট করতে পারি অ্যাক্রস দ্য বেঙ্গল, ত্রিপুরা, যেখানে যেখানে বাঙালি আছে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আরেকটা জিনিস হলো NRC নিয়ে বাঙালিরা অনেক সাফার করেছে। আমার মনে হয় সেই সাফারিংটা গভর্নমেন্টকে বন্ধ করতে হবে। এটা কখনোই গ্রহণযোগ্য নয়, সাপোর্টেবল নয়, সাপোর্ট করা যাবে না। যে আমাদের বাঙালি বিশেষ করে যারা হিন্দু পন্থা, তাদের যদি বেশি করে সাফার করতে হয় তাহলে কোনো লাভ নেই। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ পর্যায়ে এসে আমাদের আজকের অতিথির কাছে একটি অন্তিম প্রশ্ন। উনি যে এতটা সেক্টরে জড়িত রয়েছেন, হেলথ, এন্টারপ্রেনারশিপ, পলিটিক্স, তো আমরা সবাই সব সেক্টর থেকে কিছু না কিছু শিখতে পারি। তো উনিও নিশ্চয়ই অনেক এক্সপিরিয়েন্সড। তো ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি আমাদের ইয়াং জেনারেশনের জন্য কি মেসেজ দিতে চান সেটা ওনার কাছে জানতে চাই। তো আমার মনে হয় প্রথম হলো যে হেলথকে ইগনোর করলে চলবে না, হেলথ ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো সাকসেসের জন্য কোনো শর্টকাট নেই, পেইন এবং এফোর্ট দুটো থাকতে হবে, অ্যান্ড পেইনকে বেয়ার করার ক্ষমতা থাকতে হবে এবং এফোর্টটা দিতে হবে। তৃতীয় কথা হলো আজকের জেনারেশন যেন ধর্মের উপর বেসিস করে রাজনীতি না করে, আমার মনে হয় কাজের উপর বেসিস করে, ক্যান্ডিডেটের উপর বেসিস করে রাজনীতি হোক, কোনো অসুবিধা নেই। সেই তিনটাই আমার মেসেজ। থ্যাংক ইউ। আপনাকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়ে খুবই আপ্লুত। আপনি যে আপনার বিজি শিডিউল থেকে আমাদেরকে টাইম দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।